This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটমুখী বাংলায় পদ্ম সম্মানে মহাচমক। কেন্দ্রীয় সরকার পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে, আর সেখানেই বাংলার জন্য চমকের পর চমক রয়েছে। জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন তিনি। পদ্মপ্রাপক বাঙালিদের মধ্যে তিনি সবচেয়ে পরিচিত মুখ। তবে চমক আরও আছে। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল পদ্মশ্রী পাচ্ছেন। শিল্প ও সাহিত্য বিভাগে আরও কয়েকজন বাঙালি রয়েছেন পদ্ম তালিকায়। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে পদ্মশ্রী দিচ্ছে মোদী সরকার। শিবু সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাবা। হেমন্ত সোরেন ইন্ডিয়া ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক। এর আগে 2024-এ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। 2025-এ কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। দুক্ষেত্রে স্পষ্ট রাজনৈতিক বার্তা ছিল বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম-এর VS অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে। 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছেড়ে যে 32 জন বেরিয়ে এসেছিলেন তাদের অন্যতম ছিলেন অচ্যুতানন্দন। তারাই পরে সিপিএম পার্টি তৈরি করেন। আদালত হোক বা নির্বাচন কমিশন, সতর্কবার্তা কি শুধুই খাতায় কলমে? হিয়ারিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে, BLO-কে হেনস্থার ঘটনা ঘটেছে। এবার টার্গেট মাইক্রো অবজারভাররা। চর, কিল, ঘুষি সবই চললো, আর পুলিশ দর্শকের ভূমিকা নিল। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো, আর হবে নাই বা কেন? যার হাত ধরে এইসব শুরু হয়েছে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সে তো শাসকের নয়নমণি। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের পর্যন্ত হয়নি। পুলিশও তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করেনি, কারণ সে পুলিশের খাতায় এখনো অজ্ঞাত রয়ে গেছে। ফরাক্কার বিডিও অফিস, চাকুলিয়ার বিডিও অফিস বা সন্দেশখালী বাসন্তের হিয়ারিং সেন্টার। অশান্তি তাণ্ডবের মাত্রায় একে অপরকে চ্যালেঞ্জ, কিন্তু সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। হিয়ারিং সেন্টার ছাড় পেলেও দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেলেন না মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। চর, চাপড়, ঘুষি, কেউ আটকানোর নেই। বিজেপির অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা শাসক দলের আশ্রিত, কিন্তু শাসক দল সব দায় চাপিয়ে দিচ্ছে জনতার উপর। সব দায় ক্ষিপ্ত জনতার। তাকে আজকে সকালে আমরা ফোন করেছিলাম, তিনি ভয়ে কথা বলতে পারছেন না, এত ভীত সন্ত্রস্ত। বলছে যে সিকিউরিটি, আমাদেরকে বলা হলো ফুল সিকিউরিটি দেওয়া হবে, অথচ 2-3 জন সিভিক ভলেন্টিয়ার ওখানে দাঁড় করিয়ে রেখে আমাদের উপরে এইভাবে পাশবিক অত্যাচার করলো। যার দ্বারাই ঘটনা যেভাবেই ঘটে থাকুক না কেন, তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে কোনো যুক্ত নেই। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আক্রান্ত মাইক্রো অবজারভার ইমেলে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছেন। প্রশাসনিক স্তরে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। 24 ঘন্টা কেটে গেলেও কেউ গ্রেপ্তার হননি। নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়ার নির্দেশ কি তাহলে মানতে পারল না পুলিশ? উত্তরটা খুব সহজ। কেউ কোথাও উত্তক্ত হয়ে কিছু করে থাকলে পারে, আমি জানি না। যদি কোথাও কোনো ইলিগাল কিছু হয়ে থাকে সেটা আছে, প্রশাসন দেখছে। এই সবকিছু যার হাতে ধরে শুরু হয়েছে, সেই মনিরুল ইসলামও যে বহাল তবিয়তে আছে, তাকে কেউ ছুঁতে পর্যন্ত পারেননি। কাণ্ড ঘটিয়েছেন, একের পর এক হুমকি দিয়েছেন, কিন্তু তবুও পুলিশের খাতায় অজ্ঞাত থেকে জ্ঞাত হলেন না ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। এফআইআর আর হলো না। পুলিশ তো করবে না, এই পুলিশের ক্ষমতা আছে নাকি? মনিরুল ইসলামের বাড়ির চাকররা বললে বাটি বাসন মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়ি থেকে। মনিরুল মার্কা বাহিনী মমতা ব্যানার্জির প্রাণ যোদ্ধা। তৃণমূলের এই যত ফিরে যত অসভ্যতা করে, সে তত বড় নেতা, তত বড় সম্পদ। এর মধ্যে শাসক দলের চাপ বাড়িয়ে মনিরুলের একটি ভিডিও প্রকাশ বিজেপি। বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ, নিষিদ্ধ সংগঠন PFI এর মঞ্চে বক্তব্য রেখেছিলেন মনিরুল। ফরাক্কার তৃণমূল বিধায়কের দাবি, যখন তিনি PFI এর অনুষ্ঠানে গিয়েছিলেন তখন PFI নিষিদ্ধ সংগঠন ছিল না। যখন আমি যাই তখন কিন্তু ওই সংস্থাটা নিষিদ্ধ ছিল না, তার কয়েক মাস পরে নিষিদ্ধ হয়।
তাহলে পশ্চিমবাংলার সবচাইতে সাম্প্রদায়িক কথা, উস্কানিমূলক কথা শুভেন্দু অধিকারী বলেন। পাল্টা বিরোধী দলনেতা আরও মারাত্মক দাবি করেছেন। এই পিএফআই আর সিমি ব্যাকগ্রাউন্ড থেকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা যারা মূলত অ্যান্টি ন্যাশনাল কাজ করছেন, তারা এইভাবে সাধারণ মানুষ, ট্রেন যাত্রী, ট্রেন আটকাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। অভিযোগ পাল্টা অভিযোগে বাজার গরম হচ্ছে, কিন্তু আসল অ্যাকশন কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েও কি ছাড়া পাওয়া যায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পাঠালো কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে এবং পঞ্চায়েত অফিসে এই তালিকা টাঙানো হবে। কিন্তু ভাঙড় এবং গাইঘাটায় সেখানে কমিশন তালিকা পাঠানোর আগে কিভাবে তালিকা টাঙানো হলো, এই নিয়ে আরও জোরালো হচ্ছে বিষয়টা। দেখুন, নির্বাচন কমিশন নিজেই তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের শনিবার পর্যন্ত ডেডলাইন দিয়েছিল, কিন্তু সেই ডেডলাইন নিজেরাই মানতে পারল না। গত সোমবার কমিশনকে পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন শনিবারের মধ্যে তালিকা প্রকাশের কথা জানিয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে রবিবার তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ শুরু করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু সেই তালিকা ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর। যে সমস্ত ভোটার বা নাগরিকদের হিয়ারিংয়ের জন্য নোটিশ যাবে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই যে তালিকা, সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই এখানে সাটিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার পরিবর্তে এবং বিধি নিয়ম অনুসারে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নির্বাচন কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের প্রভু বিজেপির হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার। প্রেতাত্মার ভোটের সরকার। সকালের দিকে প্রেতাত্মারা ভোট দেয় না, কারণ সকালের দিকে উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি হয়, এরা বেরোতে পারে না। ঠিক 4টা-3টার দিকে বেরোবে, এসে 1 ঘন্টা ভোট করবে। কারা? প্রেতাত্মা। তবে নির্বাচন কমিশনের তালিকা প্রকাশের আগেই একাধিক জায়গায় সামনে ঝুলল তথ্যগত অসঙ্গতির তালিকা। শনিবার গাইঘাটার বিজেপি পরিচালিত ফুলসরা পঞ্চায়েতে টাঙানো হয় তথ্যগত অসঙ্গতির তালিকা, কিন্তু তা কয়েক মিনিটের মধ্যে খুলে নেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়েও শুক্রবার দেখা যায় 2 নম্বর ব্লক অফিসেও ঝুলছে তালিকা। সেই প্রকাশিত তালিকা যে নির্বাচন কমিশনের নয় তা স্পষ্ট জানিয়েছে সিইও দপ্তর। তবে কোথা থেকে এলো এই তালিকা? জেলার নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে। ইলেকশন কমিশনের নাম নিয়ে জাল তালিকা প্রকাশ করার অপরাধ যারা করলো, তাদের বিরুদ্ধে কি এফআইআর হবে? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? যদি তাদের বিরুদ্ধে এফআইআর না হয় বা এফআইআর হওয়া সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যে পুলিশ এটাকে আড়াল করলো, যে বিডিও এটাকে প্রশ্রয় দিল, তার বিরুদ্ধে কি ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম্বার যাবে এবং সেগুলো হয়েছে বিজেপির নির্দেশে। নিজের যে কাজ সুপ্রিম কোর্ট বলেছে সেটা পর্যন্ত করে উঠতে পারছে না। সব মিলিয়ে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সুপ্রিয় গুহ, দীপঙ্কর দাস ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আজ জাতীয় ভোটার দিবস, আর এই জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় কি জানেন? SIR বিতর্ক। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাগরিক হয়রানির অভিযোগ তো বারংবার করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী শশী পাজা। অন্যদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে। এদিকে সিইও মনোজ আগরওয়ালা তিনি কি বলছেন? তিনি বলছেন যে এখনো পর্যন্ত একজনও জেলা শাসকের তরফ থেকে কোনো বিএলওর মৃত্যু নিয়ে কোনো রিপোর্ট আসেননি। আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে, আর কত যাবে প্রাণ? গোটা এসআইআর পর্বে এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ ও বিএলও মৃত্যুর অভিযোগ। রবিবার জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন করলেন তৃণমূলের প্রতিনিধিরা।
সিইও মনোজ আগরওয়াল রাজ্যের শাসক দলের তোলা প্রশ্ন রাজ্য প্রশাসনের কোর্টেই ফেরত পাঠালেন। আমি তো আপনাকে ওপেন সব প্রেস সামনে বলছি, আমি না আপনাকে একটাও রিপোর্ট আসেনি। আমি তো সব ডিএমকে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয়, পোস্টমর্টম রিপোর্ট, একটা আপনাকে দিতে হবে পুলিশ রিপোর্ট, আর তারপরে একটা কজাল লিঙ্ক করতে হবে কি এটা এসআইআর জন্য হয়েছে। নির্বাচন কমিশনের হয়ে যারা ডিইওর দায়িত্ব পালন করছেন তারা প্রত্যেক জেলার জেলা শাসক। রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবিকে কি তাহলে মান্যতা দিচ্ছেন না জেলা শাসকরা? তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে, আর ডিএমরা মনে করছে না যে এসআইআর এর জন্য মারা গেছে। তাহলে দুজনে মিলে লড়াই করুক, কে ঠিক? তৃণমূলের সুব্রত বক্সির প্রশ্নের উত্তরে মনোজ আগরওয়াল আরও বলেন, একজন ভোটারও দেশের কাছে গুরুত্বপূর্ণ। নাম বাদের সংখ্যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে, কিন্তু কমিশন টার্গেট নিয়ে নামেনি। বাইরে কে বলছেন কেউ বলছে এক নাম যাবে না, কেউ বলছে 2 কোটি নাম যাবে বাইরে। এটা তো পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বিতা চলছে। কমিশন জন্য তো এক ভোটার ইম্পর্টেন্ট আছে। যে একজন বিএলওবি বলতে পারেন কি কোনো নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্য, তো আমিও তার দায়িত্ব নেব। আমি জানি না মনোজ আগরওয়াল কি বলছে, তবে উনিও ওই হয়তো ওই ওপর থেকে বলে দিচ্ছে, ওনাকে মানতে হচ্ছে। রাজ্যে এসআইআর পর্বের মাঝে জাতীয় ভোটার দিবস। তথ্যগত অসঙ্গতির নামে দিকে দিকে হয়রানির অভিযোগ উঠছে। নোবেলজয়ী অমর্ত্য সেনের অভিযোগ, তাড়াহুড়ো করে এসআইআর করার ফলে বিধানসভা ভোটের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। যাদের কন্ট্রিবিউশন নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি, তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না। তুমুল বিতর্কের মধ্যেই রবিবার এসআইআর হিয়ারিংয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁচা উগরে দিলেন ক্ষোভ। আপনার 2002-তে নাম আছে, পরিষ্কার বুঝে নিন, যেটা নিয়ে কোনো তর্ক নেই, কোনো বিতর্কের জায়গা নেই। সেখানে এই মানুষটাকে আরও অ্যাডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো, আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কি না, পাসপোর্ট আমি দেব না প্রতিবাদে। পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। আক্রমণ পাল্টা আক্রমণ। নির্বাচন কমিশন যাই বলুক, এসআইআর নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া অন্যদিকে ঘুরবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মহারাষ্ট্রের ভোটার, কিন্তু বাংলার ভোটার তালিকায় তার নাম রয়েছে। এই মারাত্মক অভিযোগ ঘিরে রাজ্যের শাসক বিরোধীর মধ্যে এই মুহূর্তে সংঘাত জারি। বীরভূমের দুবরাজপুরে এই নিয়ে তৃণমূল কংগ্রেস একটা বিস্ফোরক অভিযোগ করেছে যে মহারাষ্ট্রের নাসিকের বিজেপি নেত্রী তিনি নাকি বীরভূমের দুবরাজপুরে ভোটার হয়ে বাংলার ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গুলে বীরভূমের দুবরাজপুরের ভোটার। নাসিকের বিজেপি জেলা পরিষদের প্রার্থীর নাম এ রাজ্যের ভোটার তালিকায়। বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সরব তৃণমূল। 2026 সালের নাসিক জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে অভিযোগ। সেই উজ্জ্বলা বুরুঙ্গুলের নাম দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর বিধানসভার 194 নম্বর বুথের 2025 সালের ভোটার তালিকায়। বিজেপি নেত্রী জমা দিয়েছিলেন এমুনারেশন ফর্ম, শুনানির নোটিশও পেয়েছেন। তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ ঘাসফুল শিবিরে। ভোটে হারবে জেনেই জোচ্চুরি, তোপ তৃণমূলে। এই নিয়ে তুতু ম্যায় নেত্রী বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার ঢোকার প্রবণতা একটা দেখা যাচ্ছে, বিজেপি যেটা করছে সেটা প্রমাণিত হচ্ছে। যে সমস্ত শিফটিং ভোটার তারা 2 জায়গাতে নাম রেখেছেন, সেই সমস্ত কিছু থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যই এসআইআর হচ্ছে। বিজেপি নেত্রী দুবরাজপুরের বাড়িতে TV9 বাংলা। উজ্জ্বলা বুরুঙ্গুলে এ রাজ্যেরও ভোটার বলে স্বীকারোক্তি পরিবারে। আপনার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে ওখানে? কোন ভোটে দাঁড়িয়েছে? জেলা পরিষদ। কোন পার্টির হয়? শিবসেনা, বিজেপি। তাহলে এখানে উনি কবে এসেছিলেন? আমার সঙ্গেই তো এসেছিলেন, মানে 10 বছর হলো। বিএলওর দাবি, আমাদেরকে বলা হয়েছিল যে ওনাদের মানে আপনার পার্টিগত ভোটার আছে সবাইকে এসআইআর ফর্ম দিতে হবে, ফর্ম জমা নিতে হবে। আমরা সেই মতন ফর্ম দিয়েছি, ফর্ম জমা নিয়েছি। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তখন এই অভিযোগ নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এলাকার নাম নারায়ণগড়।
সেখানে তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি কি ক্রমশই গড়পড়তায় নেমে গেলেন? তার কারণ নিজের তালুকে তৃণমূল কংগ্রেস বিধায়ক সূর্যকান্ত অট্ট তিনি আপ্যায়নের যে নমুনা পেলেন তা কি ভোটের দেওয়াল লিখনটা বুঝিয়ে দিল? গ্রামে ঢোকা মাত্রই চোর চোর বলে টানা বিদ্রুপ, তারপর গো ব্যাক স্লোগান। তাতেও কাজ না হওয়ায় তৃণমূল বিধায়ককে তাড়া। রোষের ভয় গাড়িতে উঠে পড়লে সেখানেও চলল ধাক্কাধাক্কি। বেগতিক বুঝে তৃণমূল বিধায়ক এলাকা ছাড়তে তাকে নারায়ণগড় থেকে হটানোর ডাক দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে নিজের বিধানসভা কেন্দ্রে এভাবেই কার্যত পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। 2011 নির্বাচনে যে সূর্যকান্ত আর এক সূর্যকান্তকে প্রায় হারিয়েই দিয়েছিলেন, সেই তৃণমূল বিধায়ক এখন ঘরেই ক্ষোভের মুখে। শনিবার উন্নয়নের পাঁচালীর প্রচারে 6 নম্বর কসবা অঞ্চলে যান তৃণমূল বিধায়ক। সূর্যকান্তকে দেখেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে একদল মানুষ এভাবেই তেড়ে আসেন। একজন বিধায়ক কর্মীকে সম্মান দিতে জানেনি, একজন বিধায়ক পুরো গ্রামের মানুষকে বলছে গরু। গ্রাম পঞ্চায়েত যদি গোয়াল গরু হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলছেন বিধায়ক তাদের পাত্তাই দেন না, এখন ভোটের গন্ধে এসেছেন। উচ্ছৃঙ্খল ব্যক্তি এরা কোনো রাজনীতির ধারে কাছে নেই। পেছনে একটা অন্য রাজনৈতিক দল একটা চক্রান্ত রয়েছে। যে বুথে প্রবলেম হয়েছে ওই বুথ আমি 450 ভোটে জিতবো। নারায়ণগড়ে তৃণমূলের নিচুতলার সঙ্গে সূর্যকান্তর বিবাদ বারবার সামনে এসেছে, এবার তা মাত্রা ছাড়ালো। নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। যারা নেতৃত্বে ওখানে আছে তারা হয়তো সঠিকভাবে মূল্যায়ন না করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিটাকে হয়তো বৃহৎ আকার ধারণ করে বিধায়কের উপর একটা রুষ্ট হয়ে এই ধরনের কাজ করেছে। একসময় নারায়ণগড় থেকে টানা 5 বার সূর্যকান্ত মিশ্র জিতলেও শেষ 10 বছর তৃণমূলের দখল রেখেছে। গত বিধানসভা ভোটে মাত্র 2416 ভোটে জেতে তৃণমূল। কান ঘেঁষে বেরোনো আসনে একটি অঞ্চলের এমন ক্ষোভ তৃণমূলের জন্য ভালো লক্ষণ কি? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগেই তৃণমূলের নতুন কেলেঙ্কারি পর্দাফাঁস, সেরকমই তো বিস্ফোরক ইঙ্গিত দিচ্ছেন বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি বলছেন যে কেলেঙ্কারি ফাঁস হলে 72 ঘন্টা বন্ধ ডাকা হবে এবং রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাক। এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। না, আমি জানি না বন্ধ মানে কি বন্ধ করবেন, উনি বন্ধ করবেন জানি না, সে কত শক্তি কি না আমার জানা নেই। আর উনি তো বিচারপতি ছিলেন, তা উনি জানেন যে রাষ্ট্রপতি শাসনটা কখন হয়। অভিজিৎ গাঙ্গুলি যেহেতু একজন সাংসদ এবং এক্স জাস্টিস, স্বাভাবিকভাবে তার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা সময় এলেই বোঝা যাবে। আপাতত তো আমি তো বুঝতে পারবো না। খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু 72 কেন 144 ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। 1 বছরেরও বেশি সময় ধরে চিংড়িহাটার মোড়ে আটকে ছিল মেট্রো প্রকল্পের কাজ। অবশেষে আশার আলো, হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হলো অন্য পথ। চিংড়িঘাটের মোড়ে মেট্রোপথের 600 মিটার ফাঁক জোড়া যায়নি গত 1 বছরে। দফায় দফায় ট্রাফিক ব্লক চেয়ে ব্যর্থ মেট্রো কর্তৃপক্ষ দ্বারস্থ হন আদালতের। হাইকোর্টের চাপে অবশেষে নরম কলকাতা পুলিশ। মেট্রো করিডোরের কাজের জন্য যে ব্লক তৈরি করার কথা, অর্থাৎ রাস্তা আটকানোর কথা রয়েছে, তখন গাড়িগুলো কোন দিক থেকে পাস করানো হবে সেটা নিয়ে তৈরি হয়েছিল চিন্তা। সেই চিন্তার অবশেষে ঘটল অবসান।
এতদিন হাত গুটিয়ে বসে থাকার পরে জট কাটানোর নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ। চিংড়িঘাটা উড়ালপুলের ওঠার আগে রাস্তাটিকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। মূলত ক্যাপ্টেন ভেরির দিক থেকে বাস এবং পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে উঠবে চিংড়িঘাটায়। সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা ক্যাপ্টেন ভেরির লাগোয়া রাস্তা থেকে গাড়ি চলাচল করবে। ছোট গাড়ি এবং বাইক যাবে ইএম বাইপাস দিয়েই। ক্যাপ্টেন ভেরির দিক থেকে প্রায় 450 মিটার রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা উড়ালপুল পেরিয়ে গাড়ি বের করার কাজ শুরু। চিংড়িঘাটার 600 মিটার ফাঁক জুড়ে গেলে গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অনেকটাই সহজ হবে। হাঁপ ছেড়ে বাঁচবেন সেক্টর 5-এর অফিস যাত্রীরা। কিন্তু কলকাতা পুলিশের টনক নড়ছিল না এতদিন। হস্তক্ষেপ করতে হলো আদালতকে। আমাদের কথা হয়েছে, ওদের সঙ্গে কথা হয়েছে। বেলেঘাটা মেট্রো স্টেশনের পর গৌরকিশোর মেট্রো স্টেশন, এই অংশটা ঘিরেই যাবতীয় জটিলতা তৈরি হয়েছিল। ডাইভারশনের রাস্তা কাজ শেষ হয়ে গিয়েছে, রাস্তার কাজ চালু হয়ে গিয়েছে। এবার দেখার এই ব্লক কবে দেওয়া হয় কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। রাজস্থানের পুলিশ এবার কলকাতা পুলিশের পাঠশালায়। শুনতে অবাস্তব মনে হলেও এটাই কিন্তু সত্যি। ট্রাফিকের হাল ফেরাতে রাজস্থানের রাজধানীর পুলিশ এখন কলকাতা পুলিশের কাছে প্রশিক্ষণের পাঠ নিচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের রাজধানীর পুলিশ এবার কলকাতা পুলিশের দরবারে। 18 তারিখ জয়পুর থেকে কলকাতায় এসেছে জয়পুর ট্রাফিক পুলিশের 8 সদস্যের প্রতিনিধি দল। রোড সেফটি রিপোর্ট বলছে দেশের মধ্যে কলকাতায় দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমাগত কমছে। সেই রিপোর্ট দেখেই রাজস্থানের বিজেপি সরকারের পুলিশ মনে করছে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষা নেওয়ার সেরা স্কুল কলকাতা। यहाँ पर ट्रैफिक में कंजेशन क्यों नहीं आ रहा है? क्योंकि कंटिन्यूअस जो हमारे यहाँ पर ट्रैफिक सार्जेंट हैं कोलकाता पुलिस के, हर क्रॉसिंग पर मॉनिटर रेगुलर कर रहे हैं। तो ये मेहनत जो यहाँ की है वो सब हमारे ऑफिसर्स देख रहे हैं, सीख रहे हैं, जान रहे हैं। শুধু থিওরি ক্লাস নয়, পার্ক সার্কাস 7 পয়েন্ট, শ্যামবাজার 5 মাথার মোড়, হাডকো ক্রসিং এর মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে হাতে কলমে শেখার চেষ্টা করলেন জয়পুর ট্রাফিক পুলিশের কর্তারা। কিছুটা অবাক হয়েই দেখলেন কলকাতা পুলিশ কিভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও ট্রাফিক সচেতনতা গড়ে তোলে। 10,000 के करीब ट्रैफिक पुलिस के जवान हैं। हमारे वहाँ इतने जवान ट्रैफिक के नहीं हैं। यहाँ 10,000 कैमरे लगे हुए हैं। कितने? 10,000। तो उसमें पूरा कोलकाता उसकी नज़र में है। কলকাতা পুলিশের গর্বের ইতিহাসটা অনেক পুরনো। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনাটা মিছিমিছি হয় না। যে কোনো বড় ইভেন্ট দায়িত্ব নিয়ে সামলায় কলকাতা পুলিশ। রাজনীতির উত্তাপ বাড়ছে মিটিং মিছিল, পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি, মানুষের সংখ্যা। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের সৌজন্যে এই শহর থেমে থাকে না। সাফল্যের এই রসায়নটাই সবার থেকে আলাদা করেছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের এই ক্লাস কতটা সমৃদ্ধ করলো বিজেপি শাসিত রাজস্থানের পুলিশকে? পিঙ্ক সিটি, সিটি অফ জয়ের পথে চলতে পারবে? সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। আচ্ছা, ভারতের জনসংখ্যা কত? ভারতে কোন জাতির লোক কত সংখ্যায় বসবাস করেন? দেখুন, এই উত্তরগুলো মিলতে মিলতে 2027। যদিও ভোট মিটতেই জনগণনার কাজ শুরু হবে। এপ্রিল থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। ঘরে ঘরে গিয়ে হবে শুমারির কাজ। এসআইআরের মাধ্যমে সংশোধিত ভোটার তালিকা পাবে দেশ, কিন্তু অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে দেশের সঠিক জনসংখ্যার তথ্য সংগ্রহ করাও ভীষণ জরুরি। সে পথেই আরও এক ধাপে গেল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, মোদী সরকারের আমলে প্রথম জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এপ্রিল থেকে। বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থর কাছ থেকে 33টি প্রশ্নের উত্তর চাইবেন জনগণনা আধিকারিকরা। এই প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের সুবিধা মতো 30 দিনের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করবে। সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর। সব সময় হলে বাংলা নির্বাচনী পরিবেশের মধ্যেই শুরু হবে জনসংখ্যা নির্ধারণের প্রথম পর্যায়ের কাজ। বৃহস্পতিবারই রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম পর্যায়ে জনগণনা আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে জানতে চাইবেন সংশ্লিষ্ট বাড়ির নম্বর কত, পরিবারের কতজন সদস্য, গৃহকর্তা কে, বাড়ির কার নামে রয়েছে, কাঁচা না পাকা, ঘরের দেওয়াল এবং মেঝে কি দিয়ে তৈরি,
ঘরে পানীয় জলের উৎস কি, পানীয় জল ঠিক মতন পাওয়া যায় কিনা, বিদ্যুৎ সংযোগ কোথা থেকে আসে, শৌচাগার কি ধরনের, নিকাশি ব্যবস্থা কেমন, বাড়িতে রেডিও টেলিভিশন সেট আছে কিনা, ইন্টারনেট সংযোগ আছে, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন কতগুলো, কটা সাইকেল, মোটর বাইক, স্কুটার বা মোপেড আছে বা নেই। कोऑपरेटिव फेडरलिज्म में उसके तहत इवन दो इट्स ए यूनियन सब्जेक्ट, केंद्र सरकार और राज्य सरकार मिलकर जिन पर्टिकुलर डेज में हाउस लिस्टिंग और हाउसिंग सेंसस होगा वो ऑपरेशन एचएलओ हाउस लिस्टिंग ऑपरेशन की डेट्स तय करेंगे। কংগ্রেস সহ দেশের একাধিক বিরোধী দল জাত গণনার দাবি তুলছে বেশ কয়েক বছর ধরে। 2027-এর জনগণনার মধ্যেই জাত গণনাও হওয়ার কথা। এপ্রিলের সমীক্ষায় জানতে চাওয়া হবে গৃহকর্তা তফসিলি জাতি, উপজাতি বা অন্য কোনো সম্প্রদায়ভুক্ত কিনা। আদমশুমারির প্রথম পর্যায়ে নাগরিকরা 15 দিনের জন্য সেলফ এনুমারেশনের সুযোগ পাবেন। দেশবাসীকে শুধুমাত্র হয়রানির শিকারই হয়ে যেতে হচ্ছে। এক নোটবন্দি, সমস্ত জায়গায় হয়রানি, একদিকে হয়রানি আর একদিকে ওনার ছবি দিয়ে প্রচার। এই সরকার হচ্ছে প্রচারের সরকার। अब जनगणना में जाति का कॉलम नहीं है। ये व्यक्ति जब कुछ कहे तो समझ लीजिए उसका उल्टा करेगा। ये कहते कुछ हैं, करते कुछ हैं, सोचते हैं ही नहीं। তো ভারতবর্ষে জনগণনা হবে না, ভারতবর্ষে ভোটার তালিকা শুদ্ধিকরণ হবে না, ভারতবর্ষের মানুষকে তার নির্দিষ্ট ফরম্যাটে তাদের তথ্য ভারত সরকারকে দিতে হবে না, রাজ্য সরকারকে দিতে হবে না, এ কেমন কথা? বিশ্বের বৃহত্তম জনগণনা হয় ভারতে। জনসংখ্যা নির্ধারণ করা হয় 10 বছর অন্তর। ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল 1872 সালে, শেষবার হয় 2011-তে। আজ পর্যন্ত মোট 15 বার জনগণনা হয়েছে দেশে। 2021-এ জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণের জেরে তা হয়নি। এতদিন অপেক্ষার পরে 16তম জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে এপ্রিলে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। তথ্য সংগ্রহে এবার ডিজিটাল মাধ্যমের প্রয়োগ হবে ব্যাপকভাবে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা, জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে 2027-এর ফেব্রুয়ারিতে। দুই পর্যায় মিলিয়ে মোট 11,718 কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, দেশে কি শুধুই জনগণনা হয়, মানে কত জনসংখ্যা আছে তাই কি গোনা হয়? পশু পাখি কত আছে তারও গণনা হয়। এই গত ডিসেম্বরে হয়েছিল বাঘসুমারি, আর এবার শুরু হয়েছে পাখি সুমারি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। এখন আপনি কেশবনাকে স্টাইলে প্রশ্ন করতেই পারেন, কটা পাখি খাঁচায় ছিল আর কটা বনে? আমি বলবো জানা নেই। তবে দেশে কয় প্রজাতির পাখি আছে, কত পরিযায়ী পাখি আসে সেটা বলা সম্ভব। এসবের সুলুক সন্ধানেই তো বার্ড সেন্সাস বা পাখি শুমারির আয়োজন। এই দেখুন তামিলনাড়ুর থুথুকুডি জেলার ছবি। এখানে জলজ প্রাণীদের সংখ্যা, প্রজাতি বৈচিত্র্যর খোঁজে নেমে পড়েছেন বিশেষজ্ঞরা। পক্ষী প্রেমীরাও ক্যামেরা লেন্স বাগিয়ে হাজির। আসামেও শুরু হয়েছে জলজ পাখি শুমারি। মারিগাঁওয়ের পবিতরা অভয়ারণ্যের 13টি জলাভূমিতে চলছে সমীক্ষা। কাজ করছে 12টি দল। গত সপ্তাহে হীরাকুদ বাঁধে পাখি শুমারির কাজ শেষ হয়েছে। পক্ষী বিশারদরা জানাচ্ছেন 128টি প্রজাতির পাখির খোঁজ মিলেছে হীরাকুদে। সব মিলিয়ে 4 লক্ষেরও বেশি পাখির উপস্থিতি নথিবদ্ধ হয়েছে সরকারি খাতায়। ওড়িশার ভিতরকণিকায় পরিযায়ী পাখিদের ভিড়ে তাজ্জব পক্ষী বিশারদরা। 106টি প্রজাতি মিলিয়ে এবার সংখ্যাটা 1.5 লক্ষ ছাপিয়ে গেছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত বছরের পরিসংখ্যান বলছে ভারতে 1396 প্রজাতির পাখির বাস, যার মধ্যে 84টি প্রজাতি বিপন্ন। এরপর তো আছেই পরিযায়ী পাখিদের দল। তবে সভ্যতার আধুনিকীকরণের দৌড়ে পরিযায়ী পাখিরাও বিপাকে। সঙ্গে রয়েছে দূষণের বিপদ, যা দিনে দিনে বাড়ছে। তাই মনে করিয়ে দিই, এই পৃথিবীকে সকলের বাসযোগ্য করে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বরফ দেখতে গিয়ে বরফের গেরোয় পড়েছেন পর্যটকরা। মানালিতে সেখানে অতিরিক্ত তুষারপাতে 8 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম। অন্যদিকে রাজস্থানে মাউন্ট আবুতে সেখানেও হাড় কাঁপানো শীত, শিশির জমে বরফ হয়ে গেছে সেখানে। বসন্ত পঞ্চমী পেরিয়ে গেছে, পঞ্জিকার পাতায় এখন বসন্ত, কিন্তু হিমালয় তিথি পালন করছে না। মানালিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে টানা তুষারপাত চলছে। আটকে পড়েছে 1200 গাড়ি, অনেকের রাত কেটেছে বন্ধ গাড়িতেই। বহু পর্যটককে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন, কিন্তু এখনও বিপর্যস্ত অনেকে। বেড়ানোর আনন্দ মাটি হয়েছে ভ্রমণ পিপাসুদের।
बर्फबारी इतनी हुई, 24 घंटे से बर्फबारी हो रही है। प्रशासन ने भी नोटिफिकेशन दिया था, लेकिन हमारे को हो गए 24 से 20 घंटे हो गए हमारे को खड़े हुए जाम में, लगे हुए लाइन में। सुबह निकल गए थे 8 बजे से, तो अभी 9 बज रहे, 24 घंटा हो गया है। 200 मीटर भी गाड़ी नहीं चली, गाड़ी में पूरा रात निकाला, बच्चे भी है साथ में, पूरे परेशान हो रहे हैं। ना प्रशासन ना कुछ कर रहा है, यहाँ पे नहीं टॉयलेट की कोई सुविधा ऐसे है, काफी परेशानी हो रही है। फैमिली भी साथ में, खाने पीने के लिए भी कुछ नहीं है, पानी भी खत्म हो गया गाड़ी में ना। কাশ্মীরে চলছে তীব্র শীতের সময়কাল। চিলাই কালান, সাদা চাদরে মোড়া শ্রীনগর। आज हमारे छोटे छोटे नन्हे नन्हे प्यारे प्यारे बच्चे भी हमारे साथ हैं और पूरा एंजॉय ले रहे हैं वो आज बर्फ़ का, और पूरी ये वादियाँ बर्फ़ों से ढकी हुई हैं और बहुत ही मज़ा आ रहा है। রাজৌরিতে চুটিয়ে বরফ উপভোগ করছেন পর্যটকরা। গুলমার্গে শীতকালীন স্পোর্টস জমে উঠেছে। স্কি করে শীতের ক্রীড়া উৎসবে মাতলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। बड़ी बात यह है कि बर्फ पड़ी, अभी तक तो जनवरी सारा सूखा पड़ा हुआ था। इस बर्फ से एक तो टूरिज्म से हमें बहुत फायदा मिलता है, क्योंकि बहुत लोग बर्फ का ही इंतजार कर रहे थे, अब वो आना शुरू कर रहे हैं। और गर्मियों में अगर हमें ये बर्फ नहीं मिली होती, अभी गर्मियों में पानी की बहुत सख्त किल्लत रहती। ভাদেরওয়া যেন শীত মরুভূমি, সময় অসময়ে হিসেব নিকেশ গুলিয়ে গেছে। পথঘাট বরফে ঢাকা, জনশূন্য। এই অসময়েও টহল দিচ্ছেন সেনা জওয়ানরা। জঙ্গি অনুপ্রবেশ থেকে দেশ রক্ষার কর্তব্যে কোনো বিরতি নেই। মরুরাজ্য বরফের দেখা মিলেছে। রাজস্থানের মাউন্ট আবুতে অতি ঠান্ডায় শিশির জমে গেছে। ঘাসের আগা, গাড়ির মাথায় বরফের পরত। ये देखिए माउंट की ठंड, इतने बर्फ जमी है, -5 डिग्री सेल्सियस है, बहुत ही ज्यादा ठंड है यहाँ पे। हाथ भी कमकुमा रहे हैं और लोग भी कमकुमा रहे हैं। পিছলে অতি শীতে দূষণের মাত্রাও কমেছে। ঝকঝকে পরিবেশে তাজমহল দেখতে পেয়ে খুশি বিদেশি পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিমী ঝঞ্ঝায় হিমাচল প্রদেশ, সেখানে পুরো একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন জায়গায় হোটেলে সেখানে পর্যটকেরা আটকে পড়েছেন। মানালির একাধিক রাস্তা বন্ধ, সড়ক পথে চলাচল একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু এরই মাঝে বরফে ঢাকা রেলপথের মধ্যে দিয়ে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের নিজের জায়গায় নিয়েও যাচ্ছে, আবার সেখান থেকে ফিরিয়েও আনছে। দেখুন। 6 জুন 2025 দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়ে গেল ভূস্বর্গ। চলা শুরু কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের। চেনা ব্রিজ পেরিয়ে অসংখ্য টানেলের মধ্যে দিয়ে রেলপথে কাশ্মীর। রেলপথটা কত জরুরি, এই রেলপথে বন্দে ভারত কতটা দরকারি, 7 মাস পরই হাতে গরম প্রমাণ দেখে ফেলল গোটা দেশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর জুড়ে প্রবল তুষারপাত। সাদা বরফের চাদরে মুড়েছে উপত্যকা। কোথাও 4 ফুট, কোথাও 5 ফুট উঁচু বরফ। দেখতে দারুণ লাগছে, পর্যটকরাও খুশি। কিন্তু বরফের ঠেলায় রাস্তা বন্ধ। প্রশাসন চেষ্টা করছে, বরফ সরানোর কাজ চলছে। তারপরও গাড়ির চাকা গড়ানোর জো নেই বহু রাস্তায়। তুষারপাত থেমে রোদ উঠে গেলেও বন্ধ জম্মু শ্রীনগর হাইওয়ে। কাশ্মীরের লাইফলাইনে এখন গাড়ির লম্বা লাইন। বিপাকে ঘরের পথ ধরা পর্যটকরা। 4 दिन हो गए यहाँ पर, 4 दिन तो हमने यहाँ पर खूब एंजॉय किया, 2 दिन हो गए यहाँ पर फंसे को। हम सरकार को रिक्वेस्ट कर सकते हैं कि रोड क्लियर करा दे, जल्दी से जल्दी घर पर पहुँच जाए हम। রেলপথে কিন্তু ঝমাঝম। প্রবল তুষারপাতের দিনও থামেনি বন্দে ভারত। চালু হওয়ার পরেই প্রথম তুষারপাতের মধ্যে পড়ল কাটরা শ্রীনগর বন্দে ভারত। পয়লা পরীক্ষাতেই বাজিমাত। তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দর থেকে উড়ান স্তব্ধ হয়েছিল, কিন্তু বন্দে ভারতের চাকায় বেরি পড়াতে পারেনি। শুক্রবার তো বটেই, শনিবারও প্রায় ঘড়ির কাঁটা ধরে ছুটল মোদী সরকারের সাফল্যের ম্যাসকট। দেশেই বিদেশ সুলভ মুহূর্ত, সব আবহাওয়াতেই দুরন্ত বন্দে ভারত। পোস্ট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শ্রীনগর থেকে বানিহাল এই পথে লোকাল ট্রেন চলে। সেই ট্রেনও হিট। হাইওয়েতে পরপর গাড়ি দাঁড়িয়ে, ট্রেন ছুটছে সাদা উপত্যকা দিয়ে। তৈরি হচ্ছে মায়াবী ছবি। প্রবল তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশে। বরফের জেরে গাড়ির লাইন চণ্ডীগড় মানালি হাইওয়েতে, কিন্তু ট্রেন চলছে মসৃণ গতিতে। হিমাচলেও হিট রেলপথ। বরফের মধ্যে দিয়েই ছুটছে
হেরিটেজ কালকা সিমলা রেল। ভারতীয় রেলের এর ভালো বিজ্ঞাপন আর কি হয়? बहुत ज्यादा मजा आ रहा है। मतलब मैं ये फर्स्ट टाइम है लेकिन ये मेरा लास्ट नहीं है, मैं आ रहा हूँ। बहुत लवली प्लेस है, लवली प्लेस। लोगों को शेयर करेंगे कि भाई आप शिमला जाओ और बढ़िया टॉय ट्रेन से जाओ, बर्फबारी देखो, जो अपने भारत की जो प्रकृति है, जो उसका असली आनंद है वो शिमला। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যে ট্রেন এই দুর্যোগের মধ্যে কাশ্মীরকে দেশের অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে রেখেছে, সেই ট্রেনই এখন বঙ্গ রাজনীতির বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে। তাও সামান্য খাবারকে কেন্দ্র করে। আমিষ নাকি নিরামিষ, বন্দে ভারত স্লিপারের মেনু নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কেন আমিষ খাবারের কোনো অপশন রাখা হয়নি প্রশ্ন করছেন যাত্রীরা। আর তৃণমূল আসরে নেমে বিজেপিকে বিধছে, অন্যদিকে সাফাই দিচ্ছে রেল কর্তৃপক্ষ। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেনটি বাণিজ্যিকভাবে নিয়মিত পরিষেবা শুরু করতেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, কলকাতা থেকে কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য আমিষ খাবারের কোনো ব্যবস্থা রাখা হয়নি জানিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। ওটা আমার মনে হয় না, ওটা একটা পার্ট অফ জার্নি, তো মিল ইজ নট ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, মানে মানিয়ে নেওয়া যাবে। যদি ভেজও ভালো হয় তা ঠিক আছে, ভেজ যদি ভালো হয় তা ঠিক আছে। কি বলছেন? ডেফিনেটলি প্রবলেম আছে শুধু ভেজে। আমার ক্ষেত্রে প্রায়োরিটি নয়, আমার ক্ষেত্রে খাবারটা ঠিকঠাক হলেই হলো, কারণ এমনি রেলের খাবার খাওয়া যায় না। সেক্ষেত্রে এখান থেকে ভেজ দিক নন ভেজ দিক খাবার মতো দিলেই হলো। হ্যাঁ, পরিষেবা তো ডেফিনেটলি ভালো। ভোটবঙ্গে বন্দে ভারত স্লিপারে নিরামিষ বিতর্কে সরব রাজ্যের শাসক দল। বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল। জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। নিরামিষ বিতর্ককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। বিতর্কের মুখে রেলের সাফাই, আমিষ নিরামিষ নয়, খাবারের গুণমানই আসল। जो कल्पना की गई है वो ऐसी ही इसकी सर्विस होगी। আমিষ নিরামিষ বিতর্ক নিয়ে বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরু। বিতর্কের মধ্যেই আগামী দিনে এই ট্রেনের গুরুত্ব আরও বাড়বে বলেই আশাবাদী যাত্রীরা। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হাওড়া। মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস স্লিপারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মালদাতেই ফলের রাজা আমের প্রক্রিয়াকরণ এবং আন্তর্জাতিক বিপণনের সম্ভাবনার কথা এবং প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মালদার আমের ভবিষ্যৎ অথই জলে, কারণ এই ফলের রাজার শিল্পোদ্যোগের অভাব বড়ই। এমনকি বুদ্ধ জমানায় যে ফুড পার্ক তৈরি হয়েছিল তাও এখন পোড়া বাড়ি, আমের কপালটাও পোড়া। যুদ্ধে এসে মালদার আমের প্রেমে পড়েছিলেন মুঘল বাদশাহ হুমায়ুন। গৌড়ের আমের মৌতা দিল্লি পৌঁছেছিল ব্রিটিশ অফিসার রাভেন শাহর হাত ধরে। ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগের স্বাদ এখন বিশ্বময়। বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতি মিয়াজাকির চাষও শুরু হয়েছে মালদার মাটিতে। এত কিছুর পরও অফিয়ার আর অনিয়ারের হিসেব রেখে চলা মালদার আমভাগ্য বড়ই বন্ধু। সে আছে রাজনীতিতে, নেতাদের ভাষণে, সৌজন্যের প্লেটে, কিন্তু বাস্তবের আম কথা দুঃখের অভাবে। এইখান থেকেই মালদা জেলার কৃষিজ শিল্পের বিকাশ হওয়ার কথা, গড়ে ওঠার কথা, আম নিয়ে গবেষণা এবং শিল্প। এখন এই ফুড পার্ক ধ্বংস হতে হতে ক্রমশই বিলুপ্তির পথে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। তার চেষ্টায় 2004 সালে 17 কোটি টাকা খরচে মালদায় 40 একর জমির উপরে তৈরি হয় ফুড পার্ক, হিমঘর ও প্যাকিং হাউস। কিন্তু এখন ফুড পার্ক যেন খণ্ডহর, ন্যাড়া হচ্ছে গবেষণার জন্য রাখা আম গাছ। মালদার আম নিয়ে শিল্প তো দূর অস্ত, মালদার আম যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে, একথা বললেও হয়তো ভুল বলা হবে, কারণ আম বাগানই তো উধাও হয়ে যাচ্ছে। সেই অর্থে বড় ডেভেলপমেন্ট হয়নি। আগামী দিনে আমকে কেন্দ্র করে আরও বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, প্যাক হাউস, কোল্ড চেন, এয়ারপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাক, এটাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হবে। নামে আম, কিন্তু স্বাদ গন্ধে অসাধারণ।
তাই তো সে ফলের রাজা, কিন্তু বাস্তবের মাটিতে তার গুরুত্ব কোথায়? যে এখানে শিল্প হওয়ার কথা, সেখানে সেই সিঙ্গুর ধাঁচের মতোই হচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই মিলে যদি এটাকে চেষ্টা করে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সব রকম সহযোগিতার হাত বাড়াবে। মালদায় প্রায় ৮২,০০০ একর জমিতে আম চাষ হয়। সরাসরি যুক্ত ৫ লক্ষ কৃষক। প্রতি বছর ৩.৫ থেকে ৪ লক্ষ মেট্রিক টন আমের ফলন হয় মালদায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে তা পৌঁছয় কতটুকু? ২০০৪ সালে নেওয়া উদ্যোগ যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকে কতটা এগোতে পেরেছে আজকের সরকার? উত্তর মালদার সাংসদ তার এলাকার মধ্যে তো পড়ে, তারা দোষ দিচ্ছে রাজ্য সরকার ডিপিআর দেয়নি। তারা কি করছিলেন? ভোটের সময় মানুষকে বারবার করে সব কথা মনে করানো, বলা, ভোটটা নেওয়া এবং তারপরে আবার নিজের মতন চলা। মালদহের পড়শি রাজ্য বিহারে মাখানা চাষকে গুরুত্ব দিয়ে প্রকল্প ঘোষণা করেছিলেন মোদি। মালদার আমের জন্য প্রধানমন্ত্রী দরাজ আশ্বাস দিয়ে গিয়েছেন। সেই তরজাতেই প্রশ্ন উঠছে, 2021-এ তৃণমূলকে তো আম আর আমসত্ত্ব দুই দিয়েছিল মালদা, তারপর কি হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছে বারে বারে যে তারা শিল্পের করবে, কর্মসংস্থান করবে, কিন্তু তার তো কিছু আমরা দেখতে পাচ্ছি না। উল্টো যেখানে যেখানে কর্মসংস্থান করার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়াগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। রাজনীতিক গিমিক ছাড়া আর কিছুই না। নরেন্দ্র মোদীর জন্য কয়েক একর লেখা দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। একটা জায়গা দেখিয়ে দিবেন যে তিনি কিছু করেছেন। সরকারি আম বাগানেও আর আম ধরে না। আম ফলছে এখন শুধু ভোটের বাজারে, আর সেই আম নিয়েই এখন টানাটানি চলছে শাসক বিরোধী সব শিবিরেই। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সকাল হোক বা সন্ধে, আমার আপনার মতো অনেকেরই মন হয়তো মুড়ি মুড়ি করে। মুড়ির প্রতি একটা অগাধ প্রেম আমাদের কারো কারো, তাই না? কিন্তু মুড়ির সঙ্গে আর কত রকম ব্যঞ্জন থাকতে পারে। বাঁকুড়ার দ্বারকেশ্বরের পাড়ে যদি আপনি যান, তাহলে বুঝতে পারবেন যে সেখানে মুড়ি প্রেম নিয়ে রীতিমতো একটা উপন্যাস হয়ে যেতে পারে। কেউ বাড়িতে, কেউ আড্ডায় মুঠো মুঠো মুড়ি শেষ করে ফেলেন। কিন্তু একসঙ্গে এত মুড়ি, সঙ্গে কি নেই? কেউ মুড়ি মাখার জন্য গামছা, চাদর পাতেন। কেউ আবার ব্যাগ থেকে বের করেন তেল, চানাচুর, ধনেপাতা, শসা, লঙ্কা, টমেটো, আরও কত কি। বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় মুড়ি নিয়ে আবেগ উৎসবের চেহারা নিয়েছে বহুদিন। দ্বারকেশ্বরের চরে বালিতে গর্ত করে জল তুলে তা ছিটিয়ে রসিয়ে পরিবার পরিজন নিয়ে মুড়ি খান অনেকে। বাঙালি বাড়িতে মুড়ি খাওয়া এক প্রকার রীতি। বাঁকুড়ায় সেই রীতি মেলার চেহারা নিয়েছে। দ্বারকেশ্বরের পাড়ে বসে জমিয়ে মুড়ি খেলেন অগুন্তি মানুষ। এই এত লোকজন বাড়িতে বসে মুড়ি খাওয়া অসাধারণ। হ্যাঁ, কারণ মুড়ির সাথে এত রকম জিনিস দিয়ে বাড়িতে খাওয়া যায় না, কারণ বাড়িতে খুব অল্প সময় থাকে। এখানে টাইম ধরে এতক্ষণ ধরে বসে মুড়ি খাওয়া ধরনের এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম আমার জন্য। এরপর মনে হয় আমি প্রতি বছর আসবো। চুয়া করে জল বার করলাম, সেই জল দিয়ে আমরা কিন্তু খেলাম মুড়ি। বাঁকুড়াবাসীর মুড়ি প্রীতির কথা নতুন নয়, তা নিয়ে রয়েছে নানা গল্প কথা। শতকের পর শতক ধরে চলা কেঞ্জাকুড়ার মুড়ি মেলা জেলার আলাদা পরিচিতি দিয়েছে। সারাদিন মুড়ি খেলো, আশ্রম কমিটির থেকে আমাদের ব্যবস্থা হয় দুপুরবেলা খিচুড়ি, সারাদিন খেয়ে আনন্দ ফুর্তি করে বাড়ি যায়। জাতীয় মেলা ঘোষণা করা হয়, তার জন্য একটু সরকার পক্ষের কাছে অনুরোধ। তৃপ্তি করে মুড়ি খেতে খেতে গল্প, গুজব, আড্ডা, সেলফি। সারা বছর আড়ালে থাকা সঞ্জীবনী ঘাট প্রাণ পায় মুড়ি মেলা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।